ভালোবাসি শব্দটা উচ্চারণ করার সাথে সাথেই চৌতির নরম গালে সপাং করে একটা গরম চর বসালো রাতুল। চরটা এত জোরে ছিল যে মুহূর্তের মধ্যে চৌতির গালটা যেন আগুনের সেকা লাগলো। ঝাঁঝা করে উঠল তার মাথার ভেতরটা ভোবো করে ঘুরতে লাগলো। কানে যেন একটা তীব্র আওয়াজ বাজতে শুরু করলো। চোখের সামনে থেকে আলো যেন নিমিষে হারিয়ে গেল। চারিপাশ অন্ধকার দেখা শুরু করলো। আঘাতের তীব্রতায় সে প্রায় টাল খেয়ে যাচ্ছিল। এর মধ্যেই সে আঘাতের ঘর কাটার আগে সে শুনতে পেল রাতুলের সেই চিরচেনা বর্জ্য গম্ভীর কণ্ঠস্বর। রাতুল তখন রাগে ফুঁসছে, তার নাক মুখ দিয়ে যেন আগুন বেরোচ্ছে। তার চোখ দুটো ক্রোধে লাল হয়ে উঠেছে। রাতুল রাগে ফোঁস করতে করতে বলল, এই মেয়ে, বয়স কত তোর? নাকে টিপ দিলে দুধ বেরোবে। সে নাকি আবার আমায় ভালোবাসে। ভালোবাসার মানেটা কি আদৌ বুঝিস? আরেকবার যদি শুনি এরকম, তাহলে সোজা তোর নামে বিচার বসাবো এই আহমেদ ভেলাতে। যা রুমে। পুরোটা সময় চৌতি ঠোঁটে ঠোঁট চেপে ধরে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার চোখে জল নেই, কিন্তু বুকে একটা তীক্ষ্ণ ব্যথা মোচড় দিয়ে উঠল। এইবার ধীরে ধীরে সে মাথা তুলে তাকালো রাতুলের দিকে। দেখলো রাতুল শক্ত মুখ করে দাঁড়িয়ে আছে। পেশিগুলো যেন আরও কঠিন হয়ে গেছে। জিভ দিয়ে শুকিয়ে যাওয়া ঠোঁট জোড়া কোনো মতে ভিজিয়ে কম্পিত কণ্ঠে চৌতি শেষবারের মতো তার হৃদয়ের কথা বলল, ভালোবাসা কি বয়স, জাত পাত ধর্ম দেখে হয়? আপনি যে আমাকে বলেন আমি ছোট, আমি কিছুই বুঝি না, এটা কি ভালোবাসার শর্ত? ভালোবাসা তো শুধু মন দিয়ে হয়, আর আপনি আমার হৃদয়ের রাজা। সেইখানে আপনার রাজত্ব সবটা জুড়ে। কথাটা সে আবার শেষ করতে পারল না। নিজেকে আর রাতুলের ঘেন্নার সামনে দাঁড় করিয়ে রাখতে পারল না। দৌড়ে রাতুলের ঘর থেকে বের হয়ে নিজের রুমে চলে গেল চৌতি। তার গতি এতটাই দ্রুত ছিল যে রাতুলের হয়তো বোঝার আগেই তার উপস্থিতি শূন্য হয়ে গেল। রুমে ঢুকে সবার আগে সে দরজাটা নক করলো। এরপর সোজা ওয়াশরুমে চলে গিয়ে শাওয়ারের নিচে বসে পড়ল। শাওয়ারের ঠান্ডা জল তার গরম গাল আর বিক্ষিপ্ত মনকে কিছুটা শান্ত করার ব্যথা চেষ্টা করল। চৌতির পারিবারিক প্রেক্ষাপট কিছুটা জটিল। তার মা বাবা কেউ নেই। মা মারা গেছেন না বেঁচে আছেন সেই খবরও কেউ জানে না। মাত্র 5 বছরের সেই ছোট্ট চৌতিকে নিয়ে এসেছিলেন তার ফুপু। সেই থেকে চৌতির ফুপুর বাড়িতেই বড় হচ্ছে। চৌতির ফুপুর 2 ছেলে, বড় ছেলে রাতুল আহমেদ আর ছোট ছেলে রোহিত আহমেদ। রাতুলের বাবা অর্থাৎ চৌতির ফুপা সালাউদ্দিন আহমেদ একজন প্রভাবশালী ও নামকরা বিজনেসম্যান। রাতুল 1 বছর হলো বিদেশ থেকে দেশে ফিরেছে এবং ফিরে সে সরাসরি রাজনীতিতে সক্রিয়ভাবে যোগ দিয়েছে। অন্যদিকে রোহিত ঠিক তার বিপরীত। সে বাবার ব্যবসার দেখাশোনা করে। গত 1 বছর ধরে চৌতি বহুবার রাতুলকে নিজের ভালোবাসার কথা জানিয়েছে, কিন্তু কখনো রাতুল শারীরিক আঘাত করেনি। আজই প্রথম সে হাত তুলল। ক্লাস 9-এ পড়া চৌতির নরম মনে এই আঘাত গভীর ক্ষত তৈরি করল। একটি তপ্ত গভীর দীর্ঘশ্বাস ফেলে দিয়ে চৌতি এবার বসা থেকে উঠে দাঁড়ালো। তার ভেজা শরীরে এখনো বিষাদের ছাপ লেগে আছে। সে দ্রুত শাওয়ারের সুইচটি বন্ধ করে দিল। ওয়াশরুম থেকে বের হয়ে ভেজা পায়ে সোজা তার রুমে এলো। ঘরের মধ্যে প্রবেশ করে সে আলমারির কাছে গেল। আলমারির পাল্লা খুলে সেখান থেকে দ্রুত একটি পরিচ্ছন্ন পোশাক এবং একটি নরম তাওয়াল বের করে নিল। নিজেকে এই মুহূর্তে পরিপাটি করা তার কাছে বাইরের জগতের সামনে তার দুর্বলতা গোপন করার একটি কৌশল ছিল। সেই ড্রেস আর টাওয়াল হাতে নিয়ে সে আর 1 মুহূর্ত দেরি না করে ফের ওয়াশরুমের ভেতরে ঢুকে গেল। বাইরের সমস্ত আঘাত, অপমান আর অপমানকারীর স্মৃতি যেন এই বন্ধ রুমে চাপা পড়ে থাকে।
ওইদিকে বেলকুনিতে দাঁড়িয়ে একের পর এক সিগারেট টানছে রাতুল। তার মেজাজ চরম বিগড়ে আছে। এদিকে সামনে ইলেকশন, যা নিয়ে রাজনৈতিক মহলে নানা ঝামেলা শুরু হয়েছে। তার উপর এই নতুন ঝামেলা, যার নাম চৌতি। যখনই দেখবে তখনই ভালোবাসি ভালোবাসি। তার মনে হয় ভালোবাসা কি এত সহজ আর ছেলে খেলা? হুট করে ফোনের তীব্র রিংটনের শব্দ। রাতুল বিরক্তিতে নাক মুখ কুঁচকে ফেলল। বেলকুনিতে দাঁড়িয়ে ফোনটা বের করে দেখল তার প্রাণপ্রিয় বন্ধু আরিফ ফোন করেছে। ফোনটা রিসিভ করে কানে ধরতেই আরিফের কণ্ঠস্বর ভেসে এলো, একটু আইতো রাতুল, জরুরি কথা আছে। পরিস্থিতি সুবিধার না? আরছি। সামান্য বিরক্তি নিয়েই বলল রাতুল। কথাটি বলেই সে ফোন কেটে দিল। হাতে থাকা অর্ধেক খাওয়া সিগারেটটা মেঝেতে ফেলে বুটের তলা দিয়ে সজোরে পিষে ফেলল। তার মেজাজ এখন তুঙ্গে, আর তার উপর এই রাজনৈতিক চাপ। সে বেলকনি থেকে সোজা রুমে চলে আসলো। দ্রুত ওয়াশরুমে ঢুকলো নিজেকে বাইরে যাওয়ার উপযোগ করে ফ্রেশ করে নিতে। কয়েক মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে এসে সে আর এক মুহূর্ত অপেক্ষা করলো না। টেবিল থেকে বাইকের চাবিটা হাতে নিয়ে দ্রুত পায়ে বাড়ি থেকে বের হয়ে গেল। তার গন্তব্য এখন নদীর পার, বন্ধু আরিফের কাছে। সদ্য ফ্রেশ হয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে চৌতি নিজের রুমে বেলকনিতে এসে দাঁড়িয়েছিল। সে দেখতে পেল তার প্রিয় মানুষটিকে বাইক নিয়ে তীব্র গতিতে গেট পেরিয়ে চলে যাচ্ছে। বাইকের হেলমেটের আলো আর তার গতির ঝাপটা যেন চৈতির চোখে এসে লাগলো। রাতুল তার দিকে একবারও ফিরে তাকালো না। তার যাওয়ার পথে ছলছল দৃষ্টিতে তাকিয়ে রইল চৌতি। এই মানুষটার কাছ থেকে বারবার প্রত্যাখ্যাত হওয়ার সে যেন আর মেনে নিতে পারছে না। তাকে এড়িয়ে যাওয়ার এই দৃশ্যটা বুকের ভেতরে অসম্ভব এক পীড়া অনুভব করাচ্ছিল। এই না বলা না দেখানো কষ্ট কাকে জানাবে সে? চৌতি আকাশের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। তার কণ্ঠস্বর কেবল বাতাসের শোষ শব্দ মিশে গেল। আপনি আমার জীবনে একটা অলিখিত অধ্যায় রাতুল, যেই অধ্যায়টা আমি বারবার পড়তে চেয়েছি, কিন্তু কখনো পড়া হয়নি, কখনো সেটা লেখা হয়নি, শুধু খালি পড়ে আছে। কথাটা শেষ হতেই বাদ মানল না চোখের জল। টুপ করে দুফোঁটা উষ্ণ জল তার চোখে থেকে নির্গত হলো। গাল বেয়ে নামতে গিয়ে বাতাসে শুকিয়ে যাওয়ার আগেই সে দ্রুত চোখ মুছে নিল। সে আর বেলকুনিতে দাঁড়ানোর সাহস পেল না। দ্রুত রুমে ফিরে এলো। জানালার পর্দা টেনে দিয়ে সে আলমারির পাশে ছোট্ট ডায়েরিটি খুলল। ড্রয়ার থেকে ছোট্ট স্লিপিং পিল বা ঘুমের ওষুধটা হাতে নিল। মুখে পিলটি দিয়ে বেডসাইড টেবিল থেকে পানির গ্লাসটা টেনে নিল। এক ঢোক পানির সাহায্যে সিটি গিলে খেয়ে নিয়ে সে বিছানায় ক্লান্ত অবসন্ন দেহটা এলিয়ে দিল। তখন গভীর রাত। আকাশে হালকা মেঘের ফাঁক দিয়ে তারাদের আলো ম্লানভাবে চিকচিক করছে। নদীর পাড়ে শীতল ভেজা বালির ওপর বসে আছে রাতুল আর তার ঘনিষ্ঠ বন্ধু আরিফ। দুজনেই অনেকক্ষণ ধরে নীরব ছিল। নদীর অবিরাম শোষ বাতাসের শব্দ আর স্রোতের চলাৎ চলাৎ শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। এই শান্ত পরিবেশটাও রাতুলের ভেতরে অস্থিরতা কমছে না। নীরবতা ভেঙে আরিফই প্রথম কথা বলল। তার কণ্ঠস্বরে ছিল স্পষ্ট সতর্কতা এবং উদ্বেগের সুর। শোন রাতুল, সামনের ইলেকশনটা তোর জন্য খুবই চ্যালেঞ্জিং। তুই নতুন, আর তোরা যে এলাকা কাজ করছিস সেটা বেশ স্পর্শকাতর। আমার কাছে যে খবর আসছে তাতে মনে হচ্ছে বিপরীত দল এবার শুধু রাজনৈতিক চাল খেলবে না, তারা পার্সোনাল অ্যাটাক শুরু করবে। রাতুল বালিতে একটা নুড়ি ছুঁড়ে মারল। সে গম্ভীর মুখে বলল, পার্সোনাল অ্যাটাক মানে? আমার তো কোনো দুর্বল দিক নেই। দুর্বল দিক সরাসরি না থাকলেও তোর পরিবার, তোর বিজনেস, এগুলো তো আছে। তারা কোনো না কোনোভাবে তোকে বিচলিত করতে চাইবে। তুই যদি শান্তিতে না থাকিস
তাহলে তুই নিজের সেরাটা দিতে পারবি না, আর সেটাই ওদের লক্ষ্য। আমার পরিবারের দিকে কেউ হাত বাড়ানোর সাহস পাবে না। আব্বার প্রভাব শুধু বিজনেসে না, সব মহলে আছে। আর আমি নিজে তো রাজনীতিতে ঢুকেই ওদের চঙ্খ শোল হয়ে গেছি। তা ঠিক, কিন্তু রাজনীতিতে প্রভাব, প্রতিপত্তি এগুলো সবসময় কাজ করে না। এই সময়টা খুব সাবধানে চলতে হবে। আমি জানি তুই খুব রাগী, কিন্তু রাগ দেখিয়ে এখন তোর মূল্যবান সময় নষ্ট করার সুযোগ নেই। তোর মাথা ঠান্ডা রাখা সবচেয়ে জরুরি। দীর্ঘক্ষণ ধরে তারা এলাকায় খুঁটিনাটি রাজনৈতিক পরিস্থিতি, দলের কৌশল এবং বিপরীত দলের সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা করলো। এক পর্যায়ে আলোচনার মোড় ঘোরানোর সময় আরিফ হঠাৎ বলল, আর হ্যাঁ, একটা কথা, সৌতির দিকে একটু বিশেষ নজর রাখিস। সৌতির নামটা শুনে রাতুল চমকে উঠল। তার মুখ বিরক্তি আর রাগে কুঁচকে গেল। সে রক্ষ কণ্ঠে জিজ্ঞেস করলো, আবার ওই প্রসঙ্গ? রাজনৈতিক এত গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে ওই বাচ্চা মেয়ের কথা এলো কোথা থেকে? ও তোর পরিবারের সদস্য, আর এটাই ওদের সুযোগ। রিহান সরকারের ছেলে ফাহিম সরকার, সে আজকাল চৌতিকে ডিস্টার্ব করছে। শুধু চৌতিকে না, সে প্রায় সবাইকে বিরক্ত করে। কিন্তু চৌতিকে সে এখন টার্গেট করেছে, কারণ সে জানে চৌতি তোর বাড়িতে থাকে, আর তুই হচ্ছিস ফাহিমের বাবার, অর্থাৎ বিপরীত দলের একজন প্রভাবশালী নেতার প্রধান রাজনৈতিক প্রতিক্ষণ। রাতুল গম্ভীর হয়ে গেল। নিজের রাজনৈতিক ব্যস্ততা আর ব্যক্তিগত রাগ, বিরক্তির কারণে সে বাড়ির ভেতরে এই বিপত্তি সম্পর্কে একেবারেই অবগত ছিল না। ও তো আমাকে কখনো কিছু বলেনি। কি করে বলবে? তুই তো সারাদিন মেয়েটার সাথে খ্যাক খ্যাক করিস। খ্যাক শিয়ালের মতো আচরণ করলে কেউ মন খুলে কিছু বলতে সাহস পাবে না। ভালোবাসার বদলে বারবার তিরস্কার পেলে মানুষ স্বাভাবিকভাবেই গুটিয়ে যায়। তুই ওর দিকে ন্যূনতম মনোযোগ দিস না। আরিফের কথায় রাতুলের মুখটা কঠিন হয়ে উঠল। তার ভেতরের রাগটা যেন মুহূর্তের জন্য দ্বিধা পরিণত হলো। চুপ কর তো বাল, বাজে কথা বলবি না। কথাটা বলে রাতুল ঘড়ির দিকে তাকালো। দেখলো অনেক রাত হয়ে গেছে। রাজনৈতিক টেনশন এবং তার সঙ্গে চৌতির নিরাপত্তা নিয়ে নতুন চিন্তা তার মনকে আরও অস্থির করে তুলল। রাতুল দ্রুত আরিফের দিকে তাকিয়ে বলল, দোস্ত আসি, কাল আবার দেখা হবে। সে দ্রুত উঠে দাঁড়িয়ে বাইকের কাছে গেল। ইঞ্জিন স্টার্ট দিতে নদীর পাড়ে নিস্তব্ধতা ভেঙে দিয়ে টিঙ্কো শব্দের সাথে বাইকটি তীব্র গতিতে রাতের আধারে গন্তব্যের দিকে ছুটে গেল। সকালে রোদের আলো চোখে পড়তেই পিটপিট করে চোখ খুলে তাকালো চৌতি। মাথাটা বারবার হয়ে আসে চোখে, মুখেও ঘুমের ছাপ রয়েছে। হামি দিতে দিতে শোয়া থেকে উঠে বসলো সে। এলোমেলো চুলগুলো আঁক খোপা করে নিয়ে ধীরে পায়ে বিছানা থেকে নেমে সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়ে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে ভারাক্রান্ত মন নিয়ে হাঁটতে গেল বাগানে। বুকের ভিতর অদ্ভুত এক শূন্যতা গ্রাস করেছে। এই শূন্যতার ব্যাখ্যা বলে বোঝানো যাবে না। তবে সে এবার সিদ্ধান্ত নিল ইয়ার সিজন এক্সাম শেষ হলে সে তার মামুর বাড়ি চলে যাবে। এই মানুষের সান্নিধ্যে থাকা তার পক্ষে আর সম্ভব নয়। যত থাকবে ততই তার প্রতি দাবিত হবে সে। হাঁটতে হাঁটতে সে অনেকটা দূরে এগিয়ে গেল বাগানের শেষ প্রান্তে। শরীর চর্চা করছে রাতুল। কঠোর ব্যায়ামের ফলে তার কপালে চিকচিক করছে ঘাম। শরীরের পেশিগুলো যেন আরো বেশি কঠিন দেখাচ্ছে। চৈতি ঠোঁট ফাঁক করে গভীর শ্বাস নিল, যেন সমস্ত অস্বস্তি টেনে বের করতে চাইছে। অতঃপর সে উল্টো পথে পা বাড়ালো, নিজেকে আড়াল করে দ্রুত চলে যেতে চাইল। ঠিক তখনই চলে যাওয়ার মুহূর্তে তার পা জোড়া থমকে গেল রাতুলের কণ্ঠস্বরে। চৌতি ঘাড় বাঁকিয়ে তাকালো সে। চোখ বড় বেহায়া, খালি নিষিদ্ধ জিনিসের প্রতি চোখ যায়। এই যেমন সে মনে মনে পণ করেছিল ভুলেও এই
পাশু পুরুষের পানে তাকাবে না, তাও সে তাকালো। তার আহ্বানে সাড়া দিল। রাতুল ব্যায়াম থামিয়ে বুক উঁচকে তাকালো চৈতির দিকে। অতঃপর গম্ভীর কণ্ঠে বলল, শুনলাম তোকে নাকি সরকারের ছেলে বিরক্ত করছে, তাহলে জানাসনি কেন? চৈতি চোখ সরিয়ে নিল, দৃষ্টি স্থির করলো মাটির দিকে। তার কণ্ঠ নালীটা যেন ভূমিকম্পের মতো কাঁপছে। এই কম্পনের কারণটা সে নিজেও জানে না, শুধু জানে এই পুরুষের সামনে এলে তার ভিতরের সব প্রতিরোধ ভেঙে যায়। এমনি সংক্ষেপে জবাব দিল সে। রাতুল ধীরে ধীরে এগিয়ে এলো। তার পেশিবহুল শরীরের ঘামের গন্ধ এবং উপস্থিতি চৌতির স্নায়ুতে চাপ সৃষ্টি করলো। এমনি আবার কি? হ্যাঁ, এখন থেকে রোজ আমি তোকে স্কুলে নিয়ে যাব, আর আমার লোক গিয়ে তোকে নিয়ে আসবে। চৈতি দ্রুত মাথা তুলে তাকালো, তার চোখে অবিশ্বাস। কেন? কি হয় আমি আপনার? কেন করবেন আমার জন্য এত কিছু? রাতুল সামান্য হেসে তাচ্ছিল্যের সুরে উত্তর দিল, খুবই সিম্পল, তুই আমার মামাতো বোন হস। মামাতো বোন শব্দটি চৌতির বুকে একটা তীক্ষ্ণ ছুরির মতো বিঁধল। মাথার ভিতরে আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। রাগে, ক্ষোভে, অপমানে সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। উচ্চস্বরে সে বলে উঠল, কোনো দরকার নেই, আমি সাগরের সাথেই আসা যাওয়া করি, তাই সাথে করব। চৈতির উচ্চ গলা স্বর শুনে চেতে গেল রাতুল। এই অবাধ্যতা তার কাছে অপ্রত্যাশিত ছিল। দুই কদম এগিয়ে এসে সে চৈতির দু বাহু শক্ত করে চেপে ধরল। এত শক্ত করে ধরল যে মনে হলো তার নরম ত্বকে রাতুলের নখ ডেবে যাচ্ছে। যন্ত্রণা সহ্য করেও চৈতি তার ঠোঁট জড়ো দাঁত দিয়ে কামড়ে ধরল, তবু মুখ দিয়ে টু শব্দ করল না। রাতুল দাঁত জোড়া পিষে পিষে বলল, কাকে তেজ দেখাচ্ছিস তুই? কলিজা খুব বড় হয়ে গেছে তাই না? কলিজা বড় হলে কিভাবে ছোট করতে হয় তা আমার ভালো করে জানা আছে, বেয়াদব। রাতুল তার বাহুর চাপ আরও বাড়ালো। ছলছল করে উঠল চৈতির চোখ, নাকটা রাগে ও অপমানে লাল হয়ে উঠল। মনে হলো টোকা দিলে রক্ত পড়বে, কিন্তু সে এক ফোঁটা জলও ফেলতে দিল না। এক মুহূর্তে রাতুল নিজেই যেন চমকে উঠল নিজের এই তীব্রতায়। সে রাগে বসে চৈতির বাহু ছেড়ে দিয়ে তাকে কিছুটা ঠেলে সরিয়ে দিল। মুহূর্তের মধ্যে সব তেজ জেরে সে গটগট পায়ে সেখান থেকে চলে গেল। আহত হলো চৌতি, তার নরম হাতে রাতুলের নখের গভীর ছাপ, আর মনে রাতুলের প্রত্যাখ্যানের তীব্র ক্ষোভ। সে নত জানু হয়ে পড়ে রইল সেই বাগানের শেষ প্রান্তে, যেখানে দুজনের দূরত্ব কমানোর কোনো পথ নেই। গল্প শুধু আপনি।